অনি ফিরে আসতে আসতেই একজন এলো। ট্রায়ালের সময় যাদের সাথে কাজ হয়েছে তারা কেউ না, পোস্ট প্রোডাকশন বলে যে কাজগুলো হয় সেই কাজগুলো করে এই ছেলেটি। ফটো এডিটিং, পডকাস্ট তৈরি, এইসব। কম্পিউটারের সামনেই দেখেছে ছেলেটিকে আগে, পরিচয় হয়নি। ছেলেটি পরশকে বলল, আপনারা? আজকে আমাদের ডেট ছিল। রাজন স্যারের? হ্যাঁ। ও, স্যারের তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি বলছেন? কিভাবে? কখন? গতকাল রাতে বাসায় ফেরার পথে হাইওয়েতে গাড়িটা ব্রেক ফেল করে, সাথে সাথে হসপিটালে নেওয়া হয়। এখন কি অবস্থা? অবস্থা বেশি খারাপ না, পায়ে ফ্র্যাকচার হয়েছে, শরীরে কয়েক জায়গায় জখম আছে। আর কেউ ছিল সাথে? মানে অন্যদের কি অবস্থা? ড্রাইভার ছিল, টিমের আরও 4 জন ছিল, সবাই টুকটাক আহত হয়েছে। ও, রিলিজ কবে হবে? আজই দেবে, হয়তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। কিন্তু আপনাদের কেউ জানায়নি? আজকের শিডিউল পোস্টপন্ড হয়েছে, এটা কেউ বলেনি আপনাদের? কল করে ইনফর্ম করার কথা তো। না, জানায়নি তো। আমরা অনেকক্ষণ বসে আছি। এমনটা তো হওয়ার কথা না, একটা মেসেজ হলেও তো রাখার কথা। দেখুন তো। পরশ নিজের মোবাইল বের করে চেক করতে থাকলে অনির মনে পড়ে গেল ফর্মে তো নিজের ফোন নাম্বার দিয়েছিল। মোবাইল তো বন্ধ করে ব্যাগের ভেতর রাখা। ও তাড়াতাড়ি মোবাইল চালু করে দেখল মেসেজ এসেছে। পরশকে দেখালো। তাহলে আমরা আর বসে থাকি কেন? রাজন সাহেব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, আমাদের জানিয়ে দিলে আমরা আসবো আবার। উনি উঠল না দেখে পরশ আবার তাড়া দিল, চল উনি, এখানে তো আর কাজ নেই। উনি মুখ নামিয়ে আস্তে আস্তে বলল, না ভাইয়া, আমি থাকি। থাকবি মানে? কি করবি? অসুস্থ মানুষ এসে কি শ্যুট করতে পারবে আজকে? না, তা না, তবে কি? উনি খানিকক্ষণ নাক ঘষে তারপর ইতস্তত করে বলে, বাসায় কোনো মহিলা মানুষ নেই, দেখাশোনা করার কেউ নেই। পরশের হঠাৎ কথা আসে না মুখে। ও হতবাক গলায় বলে, তুই নিশ্চয়ই এটা বলছিস না যে তুই এখন ওনার শুশ্রূষা করবি? উনি কথা বলে না, মাথা নিচু করে রাখে। কোনো দরকার নেই, না উনি আমাদের আত্মীয় না পরিচিত কেউ। আর হসপিটাল থেকে ছেড়ে দিচ্ছে মানে তেমন গুরুতর কিছু না। আর সেরকম হলে 24 ঘন্টা নার্সের ব্যবস্থাও আছে। সবচেয়ে বড় কথা, যাদের ব্যাপার তারা বুঝবে। উপযাজক হয়ে কিছু করার দরকার নেই। না ভাইয়া, আমরা উপস্থিত আছি, এখন এভাবে চলে যাওয়া যাবে না। পরশ বুঝে উঠতে পারে না অনিকে। ওর চেনা উনি আমূল পাল্টে গেছে, আর প্রতিদিন একটু একটু করে ও সেটা জানতে পারছে। অনিকে আশ্বস্ত করার অভিপ্রায়ও বলল, আমাদের কাছ থেকে উনি টাকা নিয়েছেন, উনি এটা ওনার কাজ, সুস্থ হলে ঠিক করে দেবে, ভালো করেই করবে, একদম ভাবিস না। না মানে ম্যাগাজিন কাভারে ফটো আসার একটা ব্যাপার আছে, কোনোভাবে ওনাকে খুশি করা গেলে। থেমে থেমে বলে উনি। পরশ রেগে যায়, আমি বুঝতে পারছি না উনি, তুই এমন তোষামোদি হয়ে উঠলি কবে থেকে? খুশি করে কাজ উদ্ধার করাটা তোকে কে শেখালো? অত কথা জানি না ভাইয়া, আমার উপরে ওঠা লাগবে, সেটা যেভাবেই হোক না কেন। একটা সিনেমার মহরত অনুষ্ঠান, আলোকিত স্টেজে নায়ক নায়িকা পরিচালক প্রযোজকরা কেক কাটছে। সহ প্রযোজক লোকটা নায়িকার পাশ থেকে সরছে না, কেক কেটে নায়িকার বুকের ওপর দিয়ে হাত উড়িয়ে নায়কের মুখে দিল। নায়িকা একটু বিব্রত, কিন্তু পরক্ষণে নিজেই কেক নিয়ে ওই লোকটাকে খাইয়ে দিল। ঘন ঘন ক্যামেরার ফ্ল্যাশ পড়ছে, টিভি চ্যানেল, পত্রিকা, সিনে ম্যাগাজিন, সাংবাদিকেরা বাইট নিতে ব্যস্ত। মঞ্চের নিচের দিকে ভিড়টা অন্য ধরনের। বুফে ডিনারের আয়োজন অতিথিদের জন্য, সফেট টেবিল রানারে মনোমুগ্ধকর পরিবেশ। সবাই প্লেট ভরে ভরে খাবার নিয়ে খেতে ব্যস্ত। উনি এখানে ক্যামেরাম্যান সেজানের সাথে এসেছে, একজন নির্মাতার সাথে কথা বলিয়ে দেবে সেজান, বিজ্ঞাপন চিত্রে মেইন লিডের জন্য। ফটোশ্যুটের পরে অনেক রকম অফার পেয়েছে উনি, কিন্তু একটাও মেইন রোল পায়নি। সবাই বলেছে উনির অ্যাক্টিং স্কিল ভালো না, ভালো হাইট বা ফিগার নিয়ে শুধু র্যাম্পেই হাঁটা যায়, মেন স্ট্রিম মিডিয়াতে আসা যায় না। বেশ কতগুলো ফ্যাশন শোতে অংশ নিয়েছে উনি, লাইমলাইট পেয়েছে। শোস্টপার হিসেবে ক্যাটওয়াক করেছে লাক্সের ফ্যাশন উইক রানওয়েতে। এখন কমার্শিয়ালে একটা ব্রেক চাই ওর,
হন্য হয়ে আছে। রাজন মানিকের সাথে সম্পর্ক ভালো হলেও তার কাছ থেকে এক্সট্রা কোনো বেনিফিট পাওয়া যাবে না, সেটা বুঝে গিয়েছে উনি। যখন সারাদিন অসুস্থ মানুষটাকে সেবা করেও সিনে ম্যাগাজিনের কাভারে ওর ছবি আসেনি, তাই সেজানকে ধরেছে ও। সেজান রাজন মানিকের সাথেই কাজ করত। স্টিল ফটোগ্রাফিতে বেশ নাম, তারকা পাড়ায় জানাশোনাও ভালো, সিনেমাটোগ্রাফিতেও নাম করে ফেলেছে বেশ। কয়েকটা ভালো কাজ ইতিমধ্যে পকেটে ঢুকিয়ে ফেলেছে। এখানে আজকে সেজানের ইনভাইটেশনে আছে। নায়িকার ক্লোজ আপ নিতে ব্যস্ত অনেকক্ষণ, সবাই ব্যস্ত, হয় নায়িকাকে নিয়ে নইলে খাবার নিয়ে। উনি একা একা বোর হচ্ছে। মহরত শেষে সংবাদ সম্মেলন, বেশ অনেকটা সময়। ও দুটো স্প্রিং রোল, একটা ক্রাব ভাজা, একটুখানি চাউমিন আর একটা বাটিতে থাই স্যুপ নিয়ে বসলো। সবাই কোল্ড ড্রিঙ্কস নিচ্ছে, ও নিল না। এখানে ডায়েট কোক নেই, দেখেছে ও। ও অবাক হয়ে খেয়াল করেছে শোবিসের লোকেরা একেবারেই ডায়েট সচেতন না। খাবার যাই হোক হামলে পড়ে, অথচ এদেরই ফিটনেস ধরে রাখা উচিত সবচেয়ে বেশি। স্যুপ মুখে নিয়ে ইমরানকে মনে পড়ল ওর। প্রথমবার স্যুপ খেয়েছিল ইমরানের সাথে, কেমন একটা বাজে গন্ধ লেগেছিল নাকে, আর মনটাও ভালো ছিল না তখন। ইমরানের কথা খুব একটা মনে পড়ে না এখন আর ওর। মাঝে মাঝে বিশেষ কোনো সময়ের তুলনা করে। এখন যেমন স্যুপে চুমুক দিয়ে প্রথমবারের অভিজ্ঞতা মনে পড়ল। এখন স্যুপ বেশ ভালো লাগে, থাই স্বাদেরটা সবচেয়ে মজা লাগে। কিন্তু এখন আবার ভালো লাগছে না, মাথায় টেনশন কাজ করছে। এত মানুষ চারিদিকে, এত এত তারকা, এই তারকাদের কারো চোখে কি ও পড়ে না? এমন হাইটের বাঙালি মেয়ে, ঘুরে একবার তো তাকানো উচিত। অনির খুব করে মনে হয় কোনো একদিন অমিতাভ রেজা চলে আসবে অনিকে তার কোনো বিজ্ঞাপনে কাস্টিং করতে, নইলে মালেক আফসারি কোনো এক অনুষ্ঠানে ওকে দেখেই পছন্দ করে ফেলবে তার আপকামিং সিনেমার হিরোইন হিসেবে। সাকিব খানেরও তো কখনো মনে হতে পারে অনির সাথে তার একটা হিট জুটি হবে, বা আফরান নিশো তার কোনো নাটকে অনিকে নেওয়ার জন্য পরিচালককে অনুরোধ করবে। সুপার বাটিতে টুকটাক নাড়াচাড়া করতে করতে স্বপ্ন দেখছিল উনি। কাজে শেষে সেজান এলো, একা একাই, কাউকে সাথে নিয়ে এলো না। সেজান ভাই, আপনি একা? একা কই, তুমি তো আছো। না, সেটা বলিনি তো। কি বলেছ? ক্র্যাবটা কেমন? বেশ না? টেন্ডার নাকি কড়কড়া? ভালো। তুমি ক্র্যাব খাচ্ছ? দেখতে ভালো লাগছে। মানে হচ্ছে সচরাচর মেয়েরা আর একটু সময় নেয়, তুমি অনেক অ্যাডভান্স। ক্র্যাব খাচ্ছি বলে অ্যাডভান্স? ক্রেজি শোনাচ্ছে। আসলেই তাই। চিংড়ি যতটা আদর করে রান্নাঘরে ঢোকাই আমরা, জাত ভাই হয়েও কাঁকড়া ঠিক ততটাই দূরে। কাঁকড়া খাওয়াটা একটা টেবু এখনও। তুমি অনেক তাড়াতাড়ি এটা ভেঙেছ, বাকিগুলো উতরে যাবে। আমি সব পারবো সেজান ভাই, আপনি শুধু একটু রাস্তাটা দেখিয়ে দেন। আজকে বলেছিলেন না একজনের সাথে পরিচয় করিয়ে দেবেন? কে, মুনিম ভাই? হ্যাঁ বলেছিলাম তো, এইমাত্র এলো আর চলেও গেল। ব্যস্ত মানুষ তো। খাবারগুলো বিস্বাদ লাগলো অনির কাছে। আমি খুব আশা করেছিলাম সেজান ভাই। এভাবে কি হয় অনি রানী? আশা তো কতজনেই কত কিছুরই করে, সব আশায় কি ফল ধরে? অপেক্ষা করতে হয়, সাধনা করতে হয়, ধৈর্য রাখো। আর কত ধৈর্য রাখবো বলেন? 6 মাস হয়ে গেছে আমি র্যাম্পে হাঁটছি, এখন একটাও কাজ পেলাম না। আমি পর্দায় আসতে চাই সেজান ভাই, প্লিজ। অনি, তুমি অনেক কিছু বোঝো না, অস্থির হও শুধু। হবে আস্তে আস্তে। মানুষ 6 বছর ঘুরেও একটা চান্স পায় না। আচ্ছা যাও, সামনের সপ্তাহে আমি অরণ্য স্যারের অফিসে যাব, ওনাকে নিয়ে একটা ফটো ফিচার করতে, তখন তোমার কথা হবে। সত্যি? থ্যাংক ইউ সেজান ভাই, আমি তোমাকে খুব পছন্দ করি, এটাকে জানো? ফিসফিস করে বলে সেজান। জানি, কচু জানো, হাসে সেজান। অনিরও ভালো লাগে সেজানকে, খুব গুরুত্ব দেয় ওকে। ফটোশ্যুটের পরে প্রথম র্যাম্পে হেঁটেছিল সেজানের রেফারেন্সে, লাক্স সামার উইকলির মতো বড় শোতে। সেই শোটার স্পেশাল কয়েকটা ছবিও তুলে দিয়েছিল। ডান দিক থেকে কপালে ফোকাস করলে অনির ছবিগুলো খুব আবেদনময়ী হয়, এটা ওই আবিষ্কার করেছে। শোয়ের আগে পরে দুজন একসাথে থাকে, মনে হয় কাপল। অনিকে নিয়ে বেশ পজিটিভও দেখা যায় সেজানকে। রাতে ট্যাক্সি ডেকে নিজেই পৌঁছে দেয় অনিকে।
অনির নিরাপত্তার জন্য ভালো হলেও সুমনার অগ্নিদৃষ্টির সামনে ভস্ম হতে যথেষ্ট এটা। আর একবার দুবার না, প্রায় প্রতিদিনের ঘটনা এটা। নিত্যদিনই সুমনা গজগজ করে, রেগে যায় একেবারে। রাত কয়টা বাজে অনি? ভদ্রলোকের মেয়েরা এই সময় বাড়ি ফেরে? উবারে করে ফেরার সময় আজকে ফেরার রাস্তা দেখে বুঝলো ওরা বাসায় যাচ্ছে না। অনি সেজানকে জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছি আমরা? কেন, আমার সাথে যেতে আপত্তি আছে? না তা না, জানতে চাইছি। আর দেরি হলে মা ভীষণ বকে তো। শিল্পীদের ঘর সংসার থাকতে নেই, এই জন্য। এখন যদি তুমি নায়িকা হয়ে যাও, ধরো ঈদের আগে আগে, ঈদে মুক্তি পাবে যে ছবি, 3 শিফটেও সেটার কাজ শেষ করতে পারোনি, লেট নাইট শিফটেও কাজ করতে হবে, তখন যদি মা বকার ভয় করো, তবে ছবিতে আসাই উচিত হয়নি তোমার। একটু যেন রেগে যায় সেজান, নাকি পার্টি শেষে অ্যালকোহলের প্রভাব? উবারের গাড়ি এসে থামে সেজানের বাসার সামনে। উনি একটু যেন চেঁচিয়ে ওঠে, এখানে কেন সেজান ভাই? উনি, অনেক কিছুই বোঝো না তুমি। কম দিন হয়নি কাজ করছো, এমন ন্যাকা ন্যাকা কথা কেন বলো? মানে, আই নিড এ মোমেন্ট, আই ওয়ান্ট টু ফিল ইউ। সেজানের চোখ নরম হয়ে এসেছে, কণ্ঠে আকুতি। উনি শক্ত হয়ে যায়, না না মানে কি? উনি, আই লাভ ইউ প্লিজ। ভাড়ার গাড়িটা বেরিয়ে গেল হুশ করে। 11টা বাজে ঘড়ির কাঁটায়। অনির ভয় করতে লাগলো। উনি প্লিজ, আজকে রাতটা শুধু প্লিজ, আই নিড ইউ। আড়ষ্ট হয়ে আসা অনির হাত ধরে টানলো সেজান। প্লিজ উনি, সিন করো না, আবাসিক এলাকা। উনি আরও শক্ত হয়ে যায়। সেজান রেগে যায় এবার, দাঁতে দাঁত ঘষে বলে, ইন্ডাস্ট্রিতে এভাবে কাজ হয় উনি, কাজ পেতে এটাই করতে হবে তোমাকে। আজকে আমার সাথে শুতে হবে, কালকে কোনো প্রডিউসারের সাথে। আর যদি টেন্ডার চিকপিক হও তো ইটস নট ইয়োর প্লেস বেবি। তুমি ঘরে বসে সীতা সাবিত্রী নইলে শাবানা আপার সিনেমা দেখবে আর চোখের পানি ফেলবে। ক্যামেরাম্যান হচ্ছে ইন্ডাস্ট্রির ভগবান, সে চাইলে তোমার ক্যারিয়ার তৈরি করে দিতে পারে, নইলে সুরে আছাড় মারতে পারে। এমনও হতে পারে তোমার আমার টিম একটা দারুণ ক্লিক করলো, আমরা একের পর এক কাজ সাইন করতে লাগলাম। আরও মিনতি করে সেজান, প্লিজ উনি চলো, লাভ ইউ জান। অনির চোখে পানি এলো না, শুধু ফোপাতে থাকলো অপমানে। ধপ করে বসে পড়লো গ্যারেজের মেঝেতে। ওর মনে পড়লো পরশ কথা নিয়েছিল ওর কাছ থেকে কখনো লোভ করবে না। বিড়বিড় করে বলল, অসম্ভব। এখন চলো, অরণ্য স্যারের অফিসে তোমাকে সাথে নিয়ে যাব আমি, প্লিজ। উনি পিছু হাঁটতে শুরু করে, বেরিয়ে আসতে চায়। সেজান গলা উঁচু করে, কোথাও কাজ পাবে না তুমি, কোথাও যেন কাজ না পাও সেই ব্যবস্থাই করব আমি। উনি, ভুল করছো তুমি। দৌড়ে বেরিয়ে আসে উনি। রাত অনেক, মানুষের চলাচল আছে, তবু নিরাপত্তার অভাব। মানুষের কাছ থেকেই তো ভয়, মানুষের বেশে। মুখোশের আড়ালে কে আছে চেনা বড় দায়। সিএনজি নিয়ে বাসায় ফিরতে দেরি হলো ওর। ক্লান্ত শ্রান্ত হয়ে ঘরে ঢুকতেই সুমনার রোষের মুখে পড়ল। রাত কয়টা বাজে উনি? এসব আর কতদিন চলবে? নতুন কথা বলো মা। উনিকে ক্লান্ত দেখায়। এইগুলো কেমন জামা কাপড়? এগুলো পরে রাত বিরাতে পুরুষ মানুষের সাথে বাড়ি ফিরলে সিসি পড়ে যাবে না পাড়ায়? উনি একটা লো কাট গাউন পরা, এতেই সুমনা ক্ষিপ্ত হয়ে গেছে। একসময় র্যাম্পে হাঁটার ড্রেসগুলো তো ডিজাইনারকে দিয়েই আসতে হয়, আজ তো পার্টি ছিল। মা, আমি শাওয়ার নেব প্লিজ। উনি পাত্তা দেয় না সুমনার কথা বা রাগ কোনোটাকেই। অনির পথ আটকায় সুমনা। আজ এর রফা দফা হতেই হবে। খবরদার তুই আমার ঘরে ঢুকবি না, নিজে তো নষ্ট হয়েছিস, ছোটটারও নষ্ট করবি। এরপর ছেলেকে ডাকলো চিৎকার করে, পরশ এদিকে আয়। পরশের ঘুম আসছিল না, ও অনির ফেরার অপেক্ষা করছিল। বারবার ফোনে ট্রাই করে পাচ্ছিল না, নিজে অনিকে বকুনি দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিল। সুমনা ওকে দেখে চিৎকার করলো, আজকে এই মেয়ে প্রতিজ্ঞা করবে ও আর এইসব করবে না, নইলে আমি ওকে এই ঘরে ঢুকতে দেব না বলেই 2 হাত দিয়ে দরজার চৌকাঠ ধরে ব্যারিকেড দিল। অনেক রাত হয়েছে মা। পরশের কথায় সুমনা আরও জ্বলে উঠলেন। হ্যাঁ, এত রাতে কারা বাড়ি ফিরে জানো? আমি ওকে ঘরে ঢুকতে দেব না, ও ঢুকলে আমি বেরিয়ে যাব। আহ মা, এখন মানুষ শুনছে না, শুনুক, শুনতে কেউ বাকি নেই আর। এই বাগবিতানটা নেওয়ার মতো মানসিকতা অনির আর নেই। ধৈর্যচ্যুতি ঘটল। মা, তুমি থামবা, কাল সকালেই চলে যাব আমি। আহ অনি, তুইও তো কথা বাড়াচ্ছিস।
পরশের কথা শেষ হওয়ার আগেই সুমনা বলল, কাল সকাল আবার কি, এখন বের হবি তুই। রাগে কাঁপতে কাঁপতে সুমনা বসে পড়ল মেঝেতে। হাই প্রেশার আছে তার, সিচুয়েশন হাতের বাইরে চলে যাচ্ছে কিনা ভেবে পরশ তাড়াতাড়ি বলল, ঠিকই তো অনি, তোকে সব রকম সাপোর্ট দেই, তাও তুই কথা শুনিস না। তোর জন্য আমরা কাউকে মুখ দেখাতে পারছি না, বের হ তুই ঘর থেকে। মাকে সামলাতে গিয়ে অনির কথায় আঘাত করলো পরশ, তাও বুঝল না। মানসিকভাবে বিপর্যস্ত ছিল উনি, এখন খেই হারালো। পরশ ওকে ভুল বুঝল, গুটি গুটি পায়েও নেমে গেল রাস্তায়। সুমনাকে ঠান্ডা করে পরশ অনিকে খুঁজতে বেরোলো। ও ভেবেছিল হয়তো ছাদে বা নিচে গ্যারেজে বসে থাকবে, পরিস্থিতি ঠান্ডা হলেই ডেকে নিয়ে আসবে। কিন্তু অনি কোথাও নেই। রাস্তার মাথায় গিয়ে পরশ ক্রমাগত ফোন দিতে লাগলো। অনির ফোন সুইচ অফ আসছে। পরশের মাথা কাজ করা বন্ধ করে দিল। অভিমানী অনি কোথায়, কি বিপদ ঘটিয়ে দিল আবার। রাত 3টের সময় টালমাটাল পায়ে রাজন মানিকের ফ্ল্যাটের দিকে এগিয়ে যেতে দেখা গেল অনিকে। টুকটুক করে নক করলো। রাজন মানিক তখনও কাজ করছেন। রাত জেগে কাজ করা তার নেশা, দিনে পড়ে পড়ে ঘুমান। দরজা খুলতে অনি কাতর হয়ে বলল, আমাকে থাকতে দেবেন এখানে প্লিজ। হ্যালো রোজবার্ড, আপনার কি ভুল হচ্ছে কোথাও? কোথায়? একটা কথাও তো এখনো বলিনি। ভুল কোথায় হলো? ওই একটা কথাই ভুল বলেছেন মনে হচ্ছে না? ইটস নট এ রোজবার্ড নাও, ইটস এ ব্লুমিং ফ্লাওয়ার, অল ইটস বিউটি প্লেস্টিং। 2 হাত মাথার 2 পাশে দুলিয়ে চোখ নাচে উনি। নিচের ঠোঁটটা উপরে তুলে মাথা নাড়ালেন রাজন মানিক। রাইট রাইট ইউ আর। এই সাথে অ্যাপিয়ারেন্স শো চেঞ্জ আসছে, অ্যাটিটিউড চেঞ্জ হয়ে গেছে, জেটসার বদলে গেছে, এমনকি ভাষাও। এটা স্ক্রিপ্ট থেকে মেরে দিয়েছি, হা হা হা। জোরে হাসলো অনি। আশেপাশের মানুষজন তাকালো। লোকের অ্যাটেনশন কিভাবে নিতে হয় সেটাও এখন ভালো মতোই জানে উনি। তো কি শুনছি এসব সত্যি? আপনি কি শুনছেন বা শুনছেন সেটা সত্যি নাকি মিথ্যা আমি কি করে বলবো? লাস্ট সময়ে হাসলো অনি। তাও ঠিক, তোমার বুদ্ধিতে আমি চমৎকৃত। উনি হাসলো শুধু, উত্তর করল না। রাজন মানিক বেশ দৃঢ়ভাবে বললেন, আবরারের সাথে নাকি তোমার দেখা যাচ্ছে, অনেকেই ঘনিষ্ঠ হতে দেখেছে তোমাদেরকে, বেশ কথাবার্তা হচ্ছে। কিন্তু যারা বলছে তারা জানে, তারাই ভালো বলতে পারবে। এখন তারা কি দেখেছে তাদের চোখ জানে, তাদের চোখের দেখাটা আমি কিভাবে দেখি বলুন? রাইট, অ্যাবসোলুটলি রাইট ইউ আর। ঠোঁট চেপে থামস দেখালেন রাজন মানিক। তারপর আরও দৃঢ় কণ্ঠে বললেন, কিন্তু কথাগুলো আমার কানে এসেছে মানে কিছু একটা ব্যাপার আছে, সেটা কি তুমি অস্বীকার করতে চাও? না, একদম না। কে বলেছে আমি অস্বীকার করছি? এসব কেন করছো উনি? তোমার একটা সুন্দর পরিবার আছে, তারা তোমাকে ভালোবাসে। আমিও তো একজনকে ভালোবাসতে চেয়েছি, সে আমাকে কেন ফিরিয়ে দেয়? তুমি অনেক ছোট উনি, বুঝতে চেষ্টা করো। অনেক বুঝি আমি এখন, এটাও বুঝি পুরো ইন্ডাস্ট্রি জুড়ে কাস্টিং কাউন্স মাথা উঁচু করে আছে। এখানে টিকতে গেলে আমাকে কম্প্রোমাইজ করতেই হবে, কাজে পেতে গেলে লোকের মনোরঞ্জন করতে হবে। কে বলে এগুলো? যে কোনো কাজ করার জন্য শুধুমাত্র 2টো পদ্ধতি আছে, একটা সঠিক আর একটা ভুল। সঠিক যে রাস্তাটা সেটাতে হাঁটতে গেলে লাগে পরিশ্রম, ধৈর্য আর অধ্যবসায়। আর ভুল রাস্তাটা শর্টকাট, যেটা অলস আর অকর্মণ্যদের জন্য। তারাই সুবিধা খুঁজে বেড়ায়, আর তাই এইসব দুর্নীতিবাজদের দেখা তাদের সাথেই মেলে। বহু লোক আছে শোবিজে, ইনফ্যাক্ট তারাই সংখ্যাতে বেশি যারা মেধা আর পরিশ্রম দিয়ে সাফল্যের সুরে উঠে গেছে। আর আবরারের অনেক বদনাম ইন্ডাস্ট্রিতে, জানো তুমি তো? তার বদনাম সেটা সে জানবে, সে বুঝবে, আমি জানি কি করব। রাজন মানিকের বাকি কথাগুলো কোনোটারই ধাতব্যর ভেতর নিল না উনি। যার তার সাথে শুয়ে এভাবে কাজ নেবে, খেপে গেছেন রাজন মানিক। শুয়ে যখন কাজ পেতে হবে তো আপনার কোরিওগ্রাফার সেজান কেন? আমি আবরার সাথেই শোবো। আফটার অল টপ হিরো এখন। তুমি বুঝছো না উনি? অহিংসু হলেন রাজন মানিক। আপনিও তো বুঝছেন না। আবার সেই কথা, আমি তোমার থেকে কত বড় উনি? কেয়া কামরাম মুঝে বুড়রা মিল গেয়া। মাথা চাপড়ে হ্যালি করে উনি। তুমি ভুল করছো, অনেক পস্তাতে হবে, প্লিজ ফিরে যাও। ভুল? আমি জানি সব ভুল, ফুলগুলো সব ভুল হয়ে গেছে, ভুল হয়ে যায়, ভুল হয়েই থাকে।
কিন্তু ফেরার পথ তো নেই, পথ আছে কিনা খোঁজার ইচ্ছেও নেই। উদাস হয় উনি, তারপর গ্লাসের লুমিনেট নেড়ে চুমুক দেয় একটু একটু করে, বাড়ছে আরেক। আস্তে করে বলে, আপনি চাইলে পথ তৈরি করে দিতে পারেন, সেই পথেই ফিরবো আমি, তবে আমার সাথে আপনাকেও হাঁটতে হবে। আমার হাতটা ধরবেন আমার হাতটা? হাতটা বাড়িয়ে দেয় উনি। রাজন মানিক হাতটা ধরলেন না। পরশ বারবার আসে আর তুমি ফিরিয়ে দাও। স্যার মতো তোমার সাথে সাথে থাকে সবসময়, এমন ভাই হয় না উনি। স্বার্থের এই পৃথিবীটাতে এমন ছায়া পাওয়া খুব শক্ত, অসম্ভবই এখন। আর সেই কোন 3 বছর আগে মুখ ফসকে কি না কি একটা কথা বলার অপরাধে সে খুবই অনুতপ্ত। উনি মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকায়। আজ অনুতপ্ত করে লাভ নেই স্যার, সেদিন তাদেরকে আমার সবচেয়ে বেশি দরকার ছিল। তারা আমাকে গলা ধাক্কা দিয়েছে, বারবার তারা আমাকে নিয়ে খেলবে, আমাকে নিয়ে ছেলে খেলা করবে, এমন তো হয় না। ওরা কিভাবে জানবে সেদিন কি হয়েছিল? জানার দরকার পড়ে না, জানতে হয় না সব কিছু। কখনো কখনো কিছু না জেনেও শুধু সাপোর্ট করে যেতে হয়। যেমন আপনি সাপোর্ট হয়েছিলেন সেদিন রাতে, আমাকে কিছু বলতে হয়নি, দরজাটা পুরোপুরি খুলে দিয়েছিলেন আমার সামনে। তুমি আমার কেউ ছিলে না উনি, তোমার জন্য কোনো দায়িত্ববোধ ছিল না। আমার জন্য সহজ ছিল একটা অসহায় মেয়েকে আশ্রয় দেওয়া। ওয়েট, তখন কেউ ছিলাম না, এখন বুঝি কেউ। দুষ্টু হাসি অনির চোখ আর ঠোঁট জুড়ে। রাজন মানিক অনির কথায় বিভ্রান্ত হলেন না। 3টে বছর চলে গেছে মাঝখান দিয়ে। হ্যাঁ তো এখন তো ফ্যামিলির কাছে ফিরে যাও। আমি না আপনাকে আর নিতে পারছি না, জাস্ট নিতে পারছি না। 3টে বছর একটা বড় কাজ পেলাম না, অথচ আপনি লোকটা একবার কাভারে এনে ফেললেই আমার আর কষ্ট করে আবরারের টায়ার্ডনেস দূর করতে যেতে হয় না। আমি তো প্রফেশনের সাথে কম্প্রোমাইজ করব না উনি, তা তো তুমি জানো। হ্যাঁ জানি বলেই নিজের উপায় নিজে খুঁজি। আপনার ফেভার চাইছি না, একেবারেই ভুলে গেছি সেটা বিশ্বাস করেন, কিন্তু আপনাকে আমার চাই, এ জন্মেই চাই। কাভার ফাভার সব ভুলে যাব, শুধু রাজন মানিক লোকটাকে দিয়ে দিন আমাকে। একদিন খুব পাগলামি মনে হবে এসব। পাগলামি করেছিলাম ভেবে খুব একচোট হাসবো। প্লিজ উনি, অনেক কথা হয়েছে, তুমি জেদি ঘোড়ার মতো ঘাড় ফুলিয়ে বসে আছো। বেশ, তুমি চলে যাও, তোমার মা ভাই গোল্লা যাক। আমি আর কোনো উপদেশ দিতে আসবো না, আমার উপদেশের তুমি থোড়াই কেয়ার করো। শুধু আপনাকেই তো কেয়ার করি মেরি জান। বলতে বলতে অনির মোবাইলে মেসেজ নোটিফিকেশন বাজলো। টুং করে মেসেজটা দেখে উনি হেসে উঠল। রাজন জিজ্ঞেস করলেন, কি ব্যাপার হাসছো যে? আমার মনে হচ্ছে আজকের মতো আমাদের আলোচনা পর্ব শেষ হইয়াছে, আমাকে এখন উঠতে হবে। নায়ক সাহেব গাড়ি পাঠাচ্ছে গাজীপুরের শুটিং লোকেশনে, তার নাকি খুব একা একা লাগছে। চোখ টিপে দেয় উনি চলে যাওয়ার পর পুরো সন্ধেটা ওখানে কাটিয়ে দেন রাজন মানিক, যতক্ষণ না রেস্তোরাঁর ওয়েটাররা এসে বিনীতভাবে উঠে যেতে বলল। তাদের বাড়ি ফেরার সময় হয়ে গেছে। উনি আবরারের কাছে যায় না, সোজা নিজের বাসায় চলে আসে। বিছানার ওপর শরীরটা ছেড়ে দেয়। 4 সংখ্যাটাকে উনি নিজে যেমন ছাড়তে পারে না, 4 নিজেও উনিকে ঘিরে রাখে। উনির এইটুকু জীবনে পুরুষ 4 জন, সে লম্পট হয়ে আসুক বা প্রেমিক হতে। ইমরান পেয়েছিল অনির অধিকার, কিন্তু সে অনিকে দরজা থেকে ফিরিয়ে দিল। তারপর সেজান, হয়তো লোকটা খুব তাড়াহুড়ো না করলে অনির জীবনে খুব গুরুত্বপূর্ণ কেউ হতে পারত। অনেকগুলো ভালো মুহূর্ত আছে দুজনের, যা এখন শুধুই তিক্ত স্মৃতি। অবিশ্বাস্য হলেও সত্যি, দ্বিগুণ বয়সী রাজন মানিক মানুষটাকে তীব্রভাবে চায় উনি। সে যতবার ফিরিয়ে দেয়, প্রত্যাখ্যান করে, উনি ততবার ফিরে যায়। কারণ তার প্রত্যাখ্যানে অপমান নেই, অপারগতা আছে শুধু। লোকটা ভালোবাসায় ভয় পায়, ভালোবাসতে ভয় পায়, অনির ছেলে মানুষকে ভয় পায়। অনির পাশে একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে থেকে যেতে চায়। আর চতুর্থ জন আবরার। শোয়া থেকে উঠে বসে আঙ্গুলগুলো 4 বার করে মোটকে নিল, তারপর হাসল। চোখের সামনে টিভি পর্দার মতো ভেসে আসলো দৃশ্যগুলো। অনি নামে 17 বছরের মেয়েটা রাজন মানিকের বুকে আশ্রয় পড়েছে নিজের সবটুকু আবেগ নিয়ে। সিওনি, সামনে পুরো জীবনটা আছে, পাগলামি করে না। পাগলামি করব, আপনি সামলে নেবেন আমাকে? এভাবে হয় না, এটা ভালোবাসা না। তবে কি? তোমাকে সেদিন আশ্রয় দিয়েছিলাম বলে তোমার কৃতজ্ঞতা বোধ আমার প্রতি, যেটাকে ভালোবাসা ভেবে ভুল হচ্ছে তোমার। আপনি কিভাবে জানলেন আমি ভুল করছি? অনি, তোমার ভাই বারবার আসছে তোমাকে নিতে, তুমি চলে যাও। কঠিন হয় রাজন মানিকের গলা। আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না।
ওদের কাছে ফিরে গেলে সবার আগে আপনাকেই ছাড়তে হবে আমাকে, সেই শর্তেই সামনে রাখবে ওরা। আমার মন কোনো দিন বুঝবে না, আমি জানি। খুব বেশি নিচে নেমো না উনি। আমাকে কোনো প্রলোভনই ভুলিয়ে তুমি আমার ম্যাগাজিনের কাভারে আসতে পারবে না। আমার অনেক দোষ আছে, কিন্তু বাচ্চা একটা মেয়ে সিডিউস করবে আর আমি তার আঙুলে নাচবো এবং নাচাবো, এমন দোষ নেই। স্মৃতির পুরনো পথ হেঁটে বর্তমানে ফেরে উনি বিছানা থেকে গুনগুন করে গান গাইতে গাইতে নামে। তুমি দেখো রাজন মানিক, বুড়ো লোকটা, আমি অতটাই নামবো যেখান থেকে টেনে তোলা যায়। আর আমাকে টেনে তুলতে হলে তোমাকে হাতটা বাড়াতে হবে। আপন মনে হাসে উনি। আবার পুরনো স্মৃতি হাতড়ে বেড়ায়। খুব আবেগের মুহূর্তে একদিন নিজের গায়ের টি শার্টটা খুলে ফেলেছিলেন রাজন মানিক। বিস্ফোরিত চোখে উনি দেখছিল একটা পোড়া মাংসের শরীর। পৃথিবীর কুৎসিততম দৃশ্য। দুহাতে মুখ ঢেকে বসে পড়েছিল। উনির মাথায় বিলি কাটতে কাটতে রাজন মানিক বলেছিলেন, বাড়িতে হিটারে রান্না হতো। কত বয়স আমার? 10-11 হবে। সকালের কাজ শেষ করে মা ঘরে গিয়ে শুয়েছে, হিটারের তার খুলতে ভুলে গেছে। আমি আমার ছোট ফুটবল নিয়ে খেলছি একা একা, একটা লাথি দিয়েছি বলে একটু জোরে মনে হয় বলটা চলে গেছে হিটারের কাছে। বলটা ডিবলিং করতে গিয়ে হাত পড়লো হিটারের তারে। কোথাও একটা লিকেজ ছিল, শক লাগলো। হাই ভোল্টেজ ইলেকট্রিসিটি ঝাড়া দিয়ে ফেলে দিল গনগনে হিটারের ওপর। আমি চিৎকার করতে পেরেছিলাম কিনা মনে নেই আমার। জ্ঞান ফেরে হাসপাতালে। 3 মাস হাসপাতালে ছিলাম, তারপর বাড়ি ফিরলাম একটা পোড়া শরীর নিয়ে, বিভৎস দেহ নিয়ে। একটু থেমে রাজন মানিক ধীর পায়ে এগিয়ে গিয়েছিলেন করিডোরের সাদামাটা ফ্রেমগুলোর সামনে। ফ্রেমের ছবিগুলোর মেয়েটির মুখে হাত বুলিয়ে দিতে দিতে বলেছিলেন, আমরা প্রেম করেছিলাম। ভালোবাসা হয়েছিল কিনা জানি না, প্রেম করেছিলাম। আমি তখন চাকরি করি ফার্মাসিউটিক্যালে, বেশ ভালো স্যালারি। বাড়ি থেকে বিয়েটা মেনে নিল। ঘটা করে বিয়ে হলো আমাদের। রাতের খুব অন্তরঙ্গ মুহূর্তে আমার পিঠ হাত দিয়ে আটকে উঠল। তারপর সারা রাত কাঁদলো। ওর মনে হচ্ছিল ও প্রতারিত হয়েছে। আমার জীবনের সবচেয়ে বড় অ্যাক্সিডেন্টটা ওকে আমি জানাইনি। হ্যাঁ, কথাটাতে কোনো ভুল ছিল না। আমি লুকিয়েছিলাম, জেনে বুঝে লুকিয়ে রাখতে চেয়েছিলাম সত্যটাকে। ভয় হতো ওকে যদি না পাই, কিন্তু ধরে রাখতে পারলাম কই। 3টে দিন অবিশ্রান্ত কাঁদলো। তারপর বৌভাত অনুষ্ঠানের পর ফিরানিতে চলে গেল। আমারও মনে হলো হাফ ছেড়ে বাঁচলাম। এতটা অপরাধ বোধ আর গ্লানি আর নিতে পারছিলাম না। 16 দিনের মাথায় ডিভোর্স লেটার এলো। তার 3 মাস পরে খবর পেলাম আবার বিয়ে করেছে ও। শখ করে ক্যামেরা কেনা ছিল, শখেই ছবি তুলতাম। শুধুমাত্র ক্যামেরাটা নিয়ে বেরিয়ে এলাম রাস্তায়। উনি সেদিন হু হু করে কেঁদেছিল। আজও কাঁদছে একটা মানুষ যার জীবনটা একেবারে উনির মতো, অপূর্ণতায় পরিপূর্ণ। অপূর্ণতাগুলো প্রেমে ভরপুর করে দিতে চায় ও। বয়স মানে না, সমাজ মানে না, প্রতিবন্ধকতাগুলোকে আমলে নেয় না। কি হয় সব বাদ দিয়ে নিজের ইচ্ছায় একটা জীবন যদি বাঁচা যায়। কতবার ফেরাবে ওকে রাজন মানিক? কান্না ভুলে হাসে উনি। তারপর ঘুরে ঘুরে নাচে আর গান ধরে। যখন এসেছিল অন্ধকারে, চাঁদ ওঠেনি সিন্ধু পাড়ে, চাঁদ ওঠেনি। দেখো না, 4 বছরের বেশি আমি কাজ করছি, লিড রোল পেলাম না এখনও। না একটা প্রমিনেন্ট কমার্শিয়াল। এখনও বড় হচ্ছি, সেরে সেরে গ্রামে চলে যাব ভাবছি। লাউ আর সিমের গাছ লাগাবো, পালং শাকের ক্ষেত থাকবে, 2টো ছাগল, একটা ছেলে আর একটা মেয়ে, আর একটা গরু থাকবে আমার, 1 খাঁচা কোয়েল পুষবো। থামো থামো, কত দূর চলে যাচ্ছ? অনির কথার ইঙ্গিত ধরে ফেলে আবরার। প্রডিউসাররা হিট জুটি ছাড়া ইনভেস্ট করতে চায় না। আমি কি করব বলো জান? এখন যে কটা নাটক আমার হাতে সব মিলার সাথে। আমি তোমার সাথে কায়েস ভাইকে বলে রেখেছি, সামনে একটা নাটক আসছে ভ্যালেন্টাইনে, ওটাতে তোমাকে কাস্ট করতে বলেছি। কিন্তু বোঝই তো আজকাল সবই কনজিউমার প্রোডাক্ট। দর্শক যেটা খায় সেটাই বেশি করে বানানো হয়। আমার আর মিলার জুটি এখন দর্শক ভালো খাচ্ছে। আবরারের কথা শেষ করতে না দিয়েই উনি বলে, আচ্ছা মিলা তো আছে তোমার টিমে তাই না? তাহলে কেন বোর লাগছে? মিলা আর তোমার তো ভালো কেমিস্ট্রি তাই না? ওকে একটু ডাকো না, আমার না খুব অসময়ে ঘুম পাচ্ছে। আজ একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি প্লিজ। খট করে ফোনটা রেখে দিল অনি। আবরার অনিকে নিয়ে খেলছে নাকি অনি আবরারকে নিয়ে বলা মুশকিল। একা একা হাসে অনি। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে উনি। এক ঘুমে সকাল হয়ে যায়। ঘুম ভাঙে কলবেলের আওয়াজে। চোখ ডলতে ডলতে পিপ হলে চোখ দিয়ে দেখে অলি এসেছে।
দরজা খুলে ওকে আসতে বলে ফ্রেশ হয়ে যায় উনি। মিল্কশেক রাখা ছিল ফ্রিজে, গ্লাসে চুমুক দিতে দিতে অলির পাশে বসলো। সকালবেলা এসব খেতে ভালো লাগে, খেয়ে দেখ। অলির কাছে এগিয়ে দিতে ও নাক ছিটকে ফেলে। এটা কি, মিল্কশেক না তো? না, স্মুদি। কিসের স্মুদি জানিস? বেবি পিনাস, বাচ্চা পালং শাক। সি ইউ, খাস কীভাবে এগুলো? অভ্যাস হয়ে যায়, তারপর ভালো লাগে। অভ্যাস করার দরকার কি? ফিট থাকতে এই একটা গ্লাস। সকালে ব্রেকফাস্ট লাগবে না, একেবারে লাঞ্চ সেরে ফেলবো 12:30 কি 1:30। এইভাবে শরীর ফিট রাখার চাইতে আলু ভর্তা দিয়ে 1 প্লেট ভাত খেয়ে ওঠে আমি ভুটকি হব। তোর মেডিকেল অ্যাডমিশন হয়ে গেছে? না, পাস মার্কে আসেনি। এত পড়ে তাহলে কি করলি? আমি তো মেডিকেলের জন্য পড়িনি, ডিউয়ের জন্য পড়েছি। ওটা হবে, ক ইউনিটে না হলেও ঘ ইউনিটে ঠিক হয়ে যাবে। পড়ছিস ভালো করে? পড়া বাদ দিয়ে এত সকালে এখানে এলি কেন? মা পাঠালো। অলি একটা শপিং ব্যাগ এনেছে সাথে আড়ঙের। ওটার ভেতর থেকে 2টো প্লাস্টিকের ফুড কন্টেনার বের করলো। কি ওতে? খিচুড়ি আছে, ইলিশ মাছ আছে, গরুর মাংস ভুনা করে দিয়েছে। 2 দিন তো আর রান্না করতে হবে না। আমি এমনিতেও রান্না করি না, খাই তো কম। কাজু, আমন্ড আর শশা। মাঝে মাঝে স্যুপ আনিয়ে নেই। রাতে একটা আপেল, কখনো 1 পিস মাছ ভাজা। খুব বেশি হলে পাস্তা নইলে বিরিয়ানি হোম ডেলিভারিতে আনিয়ে ফেলি। তবু মায়ের রান্না তোকে ছাড়া খায় কিভাবে? মুখ বাঁকায় উনি। একটা চামচ এনে কন্টেনারটা নিয়ে বসে যায়। প্লেট আনার ঝামেলা করে না। মজা হয়েছে রে, খাবি তুই? 1 চামচ মুখে পুরে অলিকে জিজ্ঞেস করে উনি। তুই খেয়ে দে আমাকে, আমি নাস্তা করে আসিনি। তুই এলি কেন? ভাইয়া আসতে পারতো। ও আসে আর প্রতিবার মন খারাপ করে চলে যায়। তুই ওর কোনো কথা শুনিস না। বাদ দে এগুলো, এ বিষয়ে অনেক কথা হয়ে গেছে, অনেকবার হয়ে গেছে। সেলিব্রিটি হয়ে দেখিয়ে দিতে হবে, এই জিদ নিয়ে বসে থাকবি? উনি উত্তর দেয় না। অলি প্রশ্ন করে, তুই ডাক পাস না কেন? আমার মেরিট নেই, অভিনয় আসে না, শুধু গ্ল্যামার দিয়ে র্যাম্পে হাঁটাই যথেষ্ট। হাই তুলতে তুলতে বলে উনি। আর রাজন স্যার, উনি তো তোর সবচেয়ে কাছের মানুষ, ভাই বোন থেকেও বেশি হয়ে গেছে। সে তোকে ব্রেক দিতে পারে না? না, এই কারণ দেখে রাজন মানিকও আমাকে হাইলাইট করবে না। আর তোর এত কন্ট্যাক্ট, কত জায়গা তো কাজ করলি। অনেক জায়গায় ডাকে, স্ক্রিন টেস্টে বাদ পড়ে যাই। আমার ডায়লগ থ্রোয়িং নাকি হয় না, চরিত্রের সাথে মিশতে পারি না। বাদ দে তো, কত কত অ্যাক্ট্রেস তো দেখি ঠিকভাবে বাংলা বলতে পারে না, তাদের কিভাবে নেয়? তোর কেন হয় না? অনেক কাহিনী আছে। ধর, কেউ কেউ হুট করে লাইমলাইট পেয়ে ফেমাস হয়ে গেছে, কেউ কেউ জাস্ট নেপোটিজমের জোরে রাজ করে যাচ্ছে, আবার কেউ পরিশ্রম করে অনেক। আরও অনেক ব্যাপার স্যাপার আছে, তুই বুঝবি না। আচ্ছা বুঝলাম না, কিন্তু তুইও তো কাজ করছিস, পরিশ্রমও তো করিস। আমি ভুল করেছি প্রথম দিকে এক্সট্রা রোলগুলো অ্যাকসেপ্ট করে। তখন তো আর এসব বুঝি না। একটা কোনো কাজ পেতে মরিয়া হয়ে উঠেছিলাম, ক্যামেরার সামনে দাঁড়াতে এত কিছুই ভাবিনি। যেখানেই ডাক পেতাম রাজি হয়ে যেতাম, তাতে কি? অনেকে এটাকে অজুহাত করে আমাকে বাদ দেয়। এই যে নায়িকাদের বান্ধবীর রোল, এসবকে বলে শর্ট রোল। যারা শর্ট রোল করে ফেলে একবার, তাদেরকে নাকি বড় রোলে ব্রেক দেওয়া যায় না। ফ্রেশ ফেসের ভ্যালু আছে শোবিসে, এক্সট্রা রোলগুলোকে এক্সট্রাই থেকে যেতে হয়। আচ্ছা বুঝলাম। আর আবরারের ব্যাপারটা কি? ওকে নিয়ে ভাবছিস কিছু? মানে তোরা কি একসাথে আছিস? আই মিন এনি রিলেশনশিপ, কমিটমেন্ট? আবরারের গুণে তো ঘাট নেই, কাপড় চোপড়ের মতো মেয়ে পাল্টায়। তোর ব্যাপারটা কি? কোনো ব্যাপার নেই। আবরার তোকে ভালোবাসে? সেটা জানি না, ভালো মনে হয় কাউকেও বাসে না। আমিও ওর জীবনে পার্মানেন্ট কেউ হতে চাই না, শুধু শোবিজে এস্টাবলিশমেন্ট হতে চাই। এত হিসেব নিকেশ কীভাবে শিখলি তুই? কি বোকা ছিলি কয়েকটা দিন আগেও। আমার মতো ঘাত প্রতিঘাতের জীবন যদি তোর হতো, তবে তুইও বয়সের আগে ম্যাচিউর হয়ে যেতি। তোর সাথে যা যা হয়েছে অবশ্যই খারাপ হয়েছে, কিন্তু এর চাইতেও খারাপ অনেক কিছু অনেকের সাথেই ঘটে। সবাই তোর মতো করে না। আমার মতো কি করে না? আমার মতো করে না বলতে হলে আমার জায়গায় আসতে হবে তোকে। আমার অবস্থায় পড়ে ভাবতে হবে কি করা উচিত আর কোনটা করা উচিত না। কখনো এমন সময় আসে উচিত বোধ কাজ করে না, তখন শুধু সামনে থাকা রাস্তাটাই চোখে পড়ে। রাজন স্যার বলেন, অর্জুনের মতো মাছের চোখেই লক্ষ্যভেদ করতে হলে অন্য কোনো দিকে তাকানো চলবে না।
আমি জানি আমাকে এই ইন্ডাস্ট্রিতে জায়গা করতে হবে, এর জন্য যা যা করা দরকার সব করব আমি, সরে আসবো না। অনি, বাসায় চল। ভাইয়া খুব মন খারাপ করে কাঁদে, মা কাঁদে। যাব না কেন? সময় আসুক। এত জেদ করিস না, ক্ষমা করে দে না, নরম হ প্লিজ। এই, তোর না পরীক্ষা আছে, যা তো, আমি ঘুমাবো। ঘুমালে ফিট থাকবি কিভাবে? মোটা হয়ে যাবি না? না, ট্রেডমিলে 4 কিলো দৌড়ে নেব। এই যে খিচুড়ি খেলাম, এটার জন্য আরও 4 কিলো এক্সট্রা দৌড়াতে হবে। তাইলে না খাইতি? এত দৌড়াতে গেলে কাজ করে কখন মানুষ? ধর বলিউডের নায়িকারা, ওরা কি শুধু শাক পাতা খায় সবসময়? ভালো খেতে ওদের মন চায় না? রুচিতে লাগে? অনেক সময় খায় পেট ভরে মাটন বিরিয়ানি খায়, এক্সট্রা চিজ দিয়ে ডাবল পেটি বার্গার খায়, ম্যাক ইন চিজ খায়, গোলাপ জামুন খেয়ে ফেলে গোটা কয়, খেয়ে দেয়ে ঢেকুর তোলে, ওয়াশরুমে গিয়ে গলায় আঙুল দিয়ে বমি করে ফেলে দেয় সব। খাওয়া হলো, শরীরও লাগলো না কিছু। ছি, এইটা জীবন? এইভাবে গ্ল্যামার ধরে রেখে বেঁচে থাকার লাভ কি? দেখ, সবার কাছে সবার কাজ বেশি গুরুত্ব রাখে। নায়িকাদের কাজ হচ্ছে নিজেকে ফিট রাখা, মেদহীন 34-24-34 রেশিওতে ফিগার আটকে রাখা, দাগহীন চকচকে নিখুঁত মুখ রাখা। তাই শরীরচর্চা আর রূপচর্চা থাকে দিনের রুটিনের বেশিরভাগ সময় জুড়ে। এদের ওইটাই মেইন কাজ। গ্ল্যামার ধরে রাখতেই হবে, প্রপার ডায়েট মানতে হবে, জিম করতে হবে। আমার যখন অনেক টাকা হবে, ঘরে একটা জিমনেশিয়াম থাকবে, বুঝেছিস? একটা অটো ট্রেডমিল কিনবো। আমারটা তো ম্যানুয়াল, টেনে টেনে দৌড়ানো লাগে, পায়ে ব্যথা করে, মাসল ক্র্যাম্প হয় রাতে ঘুমানোর সময়। আর ডিজাইনার কালেকশন দিয়ে ভর্তি ক্লোজেট, জামা, জুতো, ঘড়ি, গগলস, ব্যাগ, আর একটা পোর্শে। কি কিউট এক একটা গাড়ি রে অলি। এটুকু বলে অলির দিকে তাকিয়ে উনি থেমে যায়। অলি চাপা হাসিতে ভেঙে পড়েছে। ওর মাথায় চাপড় দিয়ে উনি বলে, তুই কি আমার সাথে ইয়ার্কি করছিস? অলি চট করে অনিকে জড়িয়ে ধরে আগের মতো হয়ে যায়। উনি, বাসায় চল, এসব তোকে দিয়ে হচ্ছে না, মানে হবে না। কি হবে না? হতেই হবে, আমি হেরে যাব না অলি। হারজিত নিজের ক্যাপাবিলিটির ভেতর থেকে ঠিক করতে হয় উনি। কেউ যদি তোকে হিট দেয়, বলে পারলে পিএম হয়ে দেখাও, তুই কি পিএম হওয়ার জন্য রাস্তায় নেমে পিকেটিং শুরু করবি? রাস্তা গরম করা আর রাজপথের রাজনীতি এক না। তেমনি এইভাবে শোবিজে কেরিয়ার করা সম্ভব না। হয়তো একটা ব্রেক তুই পেতে পারিস, কিন্তু এই ইন্ডাস্ট্রিতে তোর মেধা না থাকলে টিকবি না কি করে? হয়নি যখন ছেড়ে দে না। কি করব তবে? পড়াশোনা? ওটাও তো আমার দ্বারা সম্ভব না। তাহলে কি এইরকম অযোগ্যই থেকে যাব? আমাকে নিজেকে প্রমাণ করতে হবে অলি। কার কাছে নিজেকে প্রমাণ করবি তুই? যা অলি, আমি ঘুমাবো, আমার কথা বলতে ইচ্ছে করছে না। অলিকে প্রায় ধাক্কা দিয়ে বের করে দিয়ে বিছানার কাঁথা মোড়া দিয়ে শুয়ে পড়ে উনি। ঘুমের বদলে গত হওয়া 4 বছরের স্ট্রাগল চোখের সামনে ভাসতে থাকে। বাসা থেকে বেরিয়ে আসার পর দিনে রাজন মানিক পরশের সাথে যোগাযোগ করেছিল। পরশ অনিকে ফিরে নিতে এসেছিল, কিন্তু অনির জেদের কাছে হেরে গেছে। নিজের জায়গা তৈরি না করে ফিরবে না। অনি, তোর বয়স কত? 21। মাত্র জীবন শুরু, বল। কেন? ধর একটা 10 তলা বাড়ি, ছাদে উঠবি তুই, অথবা 7 তলায় কিংবা 8 তলায়। সিঁড়ি বেয়ে উঠতে হবে, নইলে লিফট খুঁজতে হবে, অথবা কারো ঘাড়ে চড়তে হবে, তাই না? হ্যাঁ, লিফটটা হয়তো কয়েকজন প্রভাবশালীর জন্য সংরক্ষিত, তুই সেসব কেউ না। তো লিফট তোর জন্য নয়, তাই এই অপশনটা বাদ। পরের অপশন অন্য কাউকে ব্যবহার করা, কারো ঘাড়ে চড়া। কারো ঘাড়ে চড়লে পড়ে গিয়ে মাথা ফাটানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, ঠিক না? এসব বলছিস কেন? তাহলে সিঁড়ি ধরে ওঠাটা সবচেয়ে নিরাপদ, তাই না? এসব কথার মানে কি? অনি, সিঁড়ি ভেঙে উপরে উঠতে সময় লাগে, পা টনটন করে, কিন্তু যদি হোঁচট খাস, পড়ে গেলেও হালকাই লাগে, ব্যথাটা সামলে নেওয়া যায়। মুম্বাই যাবি? পরশের কথায় চমকে ওঠে উনি। মুম্বাই কেন? মুম্বাইতে অনেকগুলো অ্যাক্টিং স্কুল আছে। বালাজি, অনুপম খের, বেরিজনের অ্যাক্টিং স্কুল, ড্রামা স্কুল। কোথা থেকে একটা কোর্স করে আয়, নিজের স্কিল ডেভেলপ হবে, ভুলগুলো জানতে পারবি। মানে তো সেই পড়াশোনা। হতাশ হয় উনি। পড়াশোনা না করলে কোনো কাজই সুন্দর হয় না উনি। যে ভালো রাঁধুনি, সেও কিন্তু একদিনে রান্না শেখেনি, তাকেও পড়াশোনা করতে হয়েছে। মায়ের রান্নাঘরে সে মায়ের চামচ নাড়ানো খেয়াল করে দেখেছে, কোনো রান্না ভালো লাগলে তার রেসিপি লক্ষ্য করেছে, নিজের রান্নায় মশলার পরিমাণ কম বেশি হলে সবচেয়ে সেরাটা নিয়েছে।
তারপর যারা সিনেমা করে, সিনেমা বানায়, তারা আগে সিনেমা বানানো দেখে দেখে শিখে নেয়। এই সিনেমা দেখাটাই তখন তার পড়াশোনার বিষয়। বাংলাদেশে তো কেউ এভাবে করে না। তুই যখন সিদ্ধান্ত নিয়েছিস যে সবই যে থাকবি, তখন চেষ্টা করা উচিত। অনেকভাবেই তো চেষ্টা করলি, হলো না তো? তো নিয়ম মেনেই চেষ্টা কর। যদিও আমাদের দেশে এটাই অপ্রচলিত, এখানে অ্যাক্টিং স্কিল কেউ শিখে আসে না, এই সাবজেক্টে কেউ পড়াশোনা করে না। তুমি এত কিছু কীভাবে জানো? খোঁজ নিয়েছি। তুই তো আমাদেরকে অসহায় করে রেখে দিয়েছিস, বাধ্য হয়েছি খুঁজতে। সরি ভাইয়া। সরি বলে কী লাভ অনি? তোর জীবন, তুই বুঝবি। সিদ্ধান্তের স্বাধীনতা তোর, তবে তোর সিদ্ধান্ত সবসময় সঠিক হবে সেটা ভাবা বোকামি। তাছাড়া তোর বয়সটাও নিজের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো একা একাই নেওয়ার মতো যথেষ্ট নয়, তাই অভিভাবক দরকার হয়। অভিভাবকের পরামর্শ প্রয়োজন হয়, কিন্তু তুই তো কাউকেই প্রয়োজনীয় মনে করিস না। সরি ভাইয়া। অনি পরশকে জড়িয়ে ধরে। কিন্তু আমি সবসময় তোমার কথা শুনে চলি। তোমাকে যা যা কথা দিয়েছিলাম কিছু ভুলিনি। তবে আবরারের কথা সেসব শোনা যায়, সব রিউমার, একেবারেই সব কিছু গুজব না, কিছুটা সত্যি আছে। তবে আমার পা পিছলে যায়নি ভাইয়া। অন্যায় কিছু করলে আমি আরও অনেক আগেই সাকসেস পেয়ে যেতাম। কতটুকু সত্যি? অল্প একটুকু, এইটুকু। আঙুলের মাথায় চিমটি দেখা উনি। মানে তোদেরকে যে একসাথে দেখা যায় অনেক জায়গায় যায়, তবে সেসব জায়গায় যেখানে যেখানে আমাকে দেখা গেলে রাজন স্যারের কানে সংবাদ পৌঁছে যাবে। কেন? রাজন মানিক কেন ভাইয়া? লজ্জায় মুখ লাল হয় অনির। আমি ওনাকে খুব পছন্দ করি। সে তো পুরনো কথা। তাকে পছন্দ করিস বলেই ফ্যামিলি ছেড়ে তার আশ্রয় নিতে পেরেছিলি, সেটা আলাদা ব্যাপার ভাইয়া। সেদিন ঢাকা শহরে যাওয়ার মতো চেনা লোক আমার আর কেউ ছিল না, তাই আমি রাজন স্যারের কাছে গিয়েছিলাম। সেটা না ভাইয়া, তুমি বুঝতে পারছো না, আমি রাজন মানিককে ভালোবাসি। আই লাভ হিম। মানে এই ছোট বোনটা কত রকমভাবে চমকে দেবে, ওকে পরশ ভেবেই পায় না। উনি মানে তুই ওকে পার্টনার হিসেবে পছন্দ করিস, বিয়ে করতে চাইছিস? উনি ওই লোকটার বয়স তো ডাবল, তাতে কি? তোকে ওই লোকটা ম্যানিপুলেট করছে, তোর বোকামির সুযোগ নিচ্ছে। তুই এত বোকা? নিজের মাথার চুলগুলোকে মুঠো করে ধরে চিৎকার করে পরশ। রাগে কাঁপছে ও। ভাইয়া এমন কিছু না, তুমি ওনাকে ভুল ভাবছো। বিশ্বাস করো, কখনো আমার বিন্দু পরিমাণ খারাপ করেননি উনি। উনি কেঁদে ফেলে। কি মানে এর? মেয়ের বয়সী একটা মেয়েকে বিয়ে করতে চাইছেন, অবুঝ হওয়ার সুযোগ নিয়ে প্রলোভিত করছেন। এরপরও আমি বলবো উনি তোর ক্ষতি করছেন না। উনি প্লিজ বোঝার চেষ্টা কর, এটা হয় না। পরে বুঝতে পারবি কতটা ছেলে মানুষের চিন্তা এগুলো, কতটা বিপজ্জনক। রাজন স্যারও ঠিক এই কথাটাই বলেন জানো ভাইয়া। উনিও বলেন রাজন মানিক। হ্যাঁ, কিছুতে আমার ভালোবাসা স্বীকার করে না, শুধু আমি চাই তাকে। উনি কাঁদতেই থাকে। রাজন সাহেব তোকে ভালোবাসেন না? না। তবে তুই কেন পাগলামি করছিস? ওনাকে তোর সাথে মানায় না উনি, এতটা ব্যবধান। আমাকে এর সাথে মানায় না, ওকে আমার সাথে মানায় না। মানে কি ভাইয়া? এগুলো ভোকাস কথা। কবে থেকে শুরু এসবের? ওনার বাসায় থাকতে শুরু করার পর থেকে নাকি তার আগেও উনি? একটু একটু করে ভাইয়া। কিন্তু উনি তো তোকে কোনো সুবিধা করে দেননি। এই সুবিধা নেওয়ার জন্যই কি তুই ওকে বিয়ে করতে চাইছিস? নিজের মানুষই ভুল বোঝে আগে। তুমি এভাবে ভাবছো ভাইয়া? না, ওনার কাছ থেকে আমি কোনো সুবিধা চাই না, উনি দেবেনও না। আমি জানি, আমি শুধু ওনাকে চাই। কিভাবে বিশ্বাস করব তোকে? তুই তো আবরারকেও ব্যবহার করছিস সিঁড়ি হিসাবে। না ভাইয়া, বিশ্বাস কর। হ্যাঁ, আবরার ভাইয়ের সাথে মিশছি, কিন্তু উদ্দেশ্য অন্য কিছু। কি উদ্দেশ্য বল? শুনে কান দুটোকে ধন্য করাই। এমনিতে যা শুনেছিস তা আমার ঘুম উড়ে যাওয়ার জন্য যথেষ্ট। আবরার ভাইকে রাজন স্যার পছন্দ করেন না, কেননা আবরার ভাইয়ের অনেক গার্লফ্রেন্ড আছে, তাই আমি ওনার সাথে মিশলে রাজন স্যার ক্ষিপ্ত হন। আমার প্রতি অধিকার বোধ আছে ওনার, এটা যে ভালোবাসা সেটা উনি মানতে চান না। আমি চাই উনি বুঝুক, আমার মতো করে উনিও আমাকে ভালোবাসেন, সেটা উনি জানুক। ছেলে মানুষই হলেও আমার আবেগটা ওনার প্রতি, আমার অনুভূতিটা তো মিথ্যা না। উনি একটু আগেই বললি তোর বয়স মাত্র 21, সামনে পুরো জীবনটাই পড়ে আছে। কে বলছে ভাইয়া? এমনও তো হতে পারে কাল সকালে সূর্যটাই দেখলাম না, আজরাইলের হয়তো ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। এভাবে কেউ ভাবে না উনি, না ভাবলেও জীবন অনিশ্চিত, অনিশ্চিতই থাকে। আশ্চর্য, বিয়ে এখন করতে হবে কেন? 21 বছর এমন কোনো বয়স না, বরং বলা যায় এখনও তোর বিয়ের বয়স হয়নি। এসব বাদ দে, উনি কেরিয়ার বানা আগে।
তোমাকে কে বললো আমি এখন বিয়ে করতে চাইছি? কে বললো মানে? তুই তো এইমাত্র বললি ডাবল বয়সের ওই লোকটাকে তুই পছন্দ করিস, বিয়ে করতে চাস। পছন্দ করি বলেছি ভাইয়া, বিয়ের কথা তুমি বলছো। একই ব্যাপার দুটোই না? একই না? তুমি রেগে যাচ্ছ ভাইয়া। তুই কি রাগ করার মতো কথা বলছিস না? আমার তো মনে হচ্ছে তুই ড্রিঙ্কস করা শুরু করেছিস, ড্রাগ ফ্রাগও নিচ্ছিস। এত রেগে গেলে আমার মনের কথা আমি কাকে বলবো বলো? তোমাকেও তো বলি সব, তোমার সব কথা আমি মেনে চলি। অবাধ্য হোস না মানে কি? বাড়ি ছেড়ে চলে এসেছিস, এত অনুরোধেও ফিরছিস না, আবার অবাধ্য হোস না মানেটা কি? সেদিনের ব্যাপার আলাদা ছিল ভাইয়া, মাথা এলোমেলো ছিল, পাগলামি করেছিলাম। পরে তো মাথা ঠান্ডা হয়েছে। হ্যাঁ, কিন্তু ভেবে দেখো, ওরকম রোজ রোজই হতো বা হবে, মা কখনোই আমাকে মিডিয়াতে থাকতে দেবে না, আবার ধরে বেঁধে ইমোশন গুলিয়ে খাইয়ে বিয়ে দেওয়ার চেষ্টা করবে। রোজকার সেই খিটিমিটি থেকে তো ভালো আছি, নিজেকে আগে একটা জায়গায় আনি। বলো, ফিরবো না তো কি ভাইয়া? তোমরা ছাড়া আমার কে আছে আর? ঠিক বলেছি শুনি, আমরা ছাড়া তোমার কেউ নেই। তাহলে চল দুই ভাই বোন মিলে মুম্বাই যাই। এসব রাজন টাজন মাথা থেকে ফেলে দে। উনি কিছু বললো না, চুপ করে তাকিয়ে থাকলো। পরশ রাজন মানিক ওর জন্য ঠিক মানুষ না বোঝাতে চেষ্টা করলো। আবার দেখ, বয়সের কত পার্থক্য, অ্যাডজাস্টমেন্ট তো সম্ভব না। সেও সেটা বোঝে বলেই তোকে প্রশ্রয় দিচ্ছে না। আমার তো লোকটাকে শ্রদ্ধা হচ্ছে রীতিমতো। উনির মুখ উজ্জ্বল হতে দেখে পরশ বুঝলো ওর কথা ভুল দিকে যাচ্ছে। রাজন মানিকের প্রশংসা করার সময় এটা নয়। তাড়াতাড়ি কথা ঘুরিয়ে বলল, আর দেখ, লোকটা কিন্তু তোর কেয়ার করে না। তুই কত স্ট্রাগল করছিস সেই সবচেয়ে ভালো জানে। ইচ্ছে করলে তোকে তুলে দিতে পারে, কিন্তু দিচ্ছে না। না ভাইয়া, পারেন না। শুধু সবিস না, কোথাও কেউ কাউকে তার গন্তব্যে পৌঁছে দিতে পারে না। রাস্তাটা দেখিয়ে দেয়া যায়। কেউ হয়তো 2 কদম সাথে চলে, কিন্তু সাকসেস স্টোরি নিজে নিজেই তৈরি করতে হয়। আর লোকটা অনেক সৎ জানো, এখনও ওয়াইফকে ভালোবাসে। উনি বিবাহিত বলছিস কি? উনি তাও তুই ওই লোকটাকে পছন্দ করিস, এই কথা বলছিস? ভাইয়া নিঃশ্বাস না প্লিজ, এমন করো না। আমি বলছি আমার বলার ভুল হয়েছে। এক্স ওয়াইফ, বিয়ের 16 দিনের মাথায় ওনার ডিভোর্স হয়ে গেছে। কেন? রাজন স্যারের পিঠের দিকটা একেবারে ঝলসানো, আগুনে পুড়ে বিভৎস দেখায়। তবুও তুই ওই লোকটাকে পছন্দ করিস? তুই কি পাগল? ভাইয়া প্লিজ, আমার সবচেয়ে শ্রদ্ধার জায়গা তুমি, সেটা ম্লান করে দিও না। এতটা ন্যারো মাইন্ডেড তুমি, এটা ভাবতে আমার ভালো লাগছে না। বয়স, সৌন্দর্য, সাকসেস এসব দেখে কি কেউ ভালোবাসে? লোকটা পুরো ব্রেন ওয়াশ করে দিয়েছে তোর। এভাবে বলো না ভাইয়া, এভাবে নিজেকে ছোট করো না। মানে তোর সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, তুই আর কারো কোনো কথাই শুনবি না, ওই বুড়োটাকেই বিয়ে করবি? আমার সিদ্ধান্তে কিছু যায় আসে না ভাইয়া, আমি আমার উপলব্ধিটুকু তোমায় জানালাম। রাজন স্যার আমাকে নিয়ে একেবারেই ভাবেন না, এটা একদম একতরফা। আমি শুধুই ভালোবাসি ওনাকে, উনি এখনও ওনার এক্সকে আঁকড়ে আছেন। তবে তুইও ভুলে যা, শোনাবো না আমার। যদি ইচ্ছে করে কোনো দিন, ঠিক ভুলে যাব, কথা দিলাম তোমাকে। এখন ভালোবাসতে ইচ্ছে করছে, এখন আমাকে জোর করো না। তুই কোনো দিনই কোনো কথা শুনিসনি উনি, বেয়ারা সবসময়ই। দোয়া করো ভাইয়া, আগামী পরশুদিন একটা বড় কাজের কন্ট্রাক্ট সাইন করতে যাচ্ছি। মাকেও বলো দোয়া করতে যেন পারলে। কোথায়? একটা ফেয়ারনেস ক্রিমের কমার্শিয়াল, ফেমাস ক্রিম, বেশ বড় প্রজেক্ট। 8 জন মডেল নিচ্ছে, 8টা সলো হবে, একটা গ্রুপ। প্রোডাক্ট অ্যাম্বাসেডর করে নেবে 8 জনকেই। এজেন্সি সিলেক্ট করেছে আমাকে, ভালো কাজ হবে ভাইয়া। আচ্ছা, কার রেফারেন্স এটা? স্ক্রিন টেস্ট দিয়ে পাশ করেছি রীতিমতো। যা, দোয়া করে দিলাম, হিট বিজ্ঞাপন হবে তোরটা। উনির বাসাটা থেকে বেরিয়ে এসেও আবার ফিরে এসে দরজায় দাঁড়ায় পরশ। উনি জানতে চায় কিছু বলবো ভাইয়া? পরশ উনির হাতটা মুঠোয় নেয়। আমি জানি না তোকে বলা উচিত হবে কি না, বলার ইচ্ছে ছিল না, তবে এখন মনে হচ্ছে বলেই ফেলি। এত আমতা আমতা করছো কেন বলো? উনি বুক জোরে জোরে শ্বাস নেয় পরশ, তারপর দুম করে বলে ফেলে, ইমরান দেশে এসেছে গতকাল। অনির মুখ চোখের পরিবর্তন হয় না, সহজ করে বলে, ইমরানকে? ইমরান বাংলাদেশে ফিরেছে? একেবারে ফেরেনি, একটা বহুজাতিক প্রতিষ্ঠানে মার্কেটিং অ্যানালিস্টের পোস্টে 1 বছরের কন্ট্রাক্ট সাইন করে এসেছে। এই 1 বছরে দেশের সমস্ত পাঠ চুকিয়ে অনিকে সাথে করে ইউরোপের কোথাও পাড়ি জমাবে, যেখানে কাজের স্বাধীনতা আছে, এক্সপেরিমেন্ট করার সুযোগ আছে, কোনো পরীক্ষামূলক স্ট্র্যাটেজি ফেল হলেও নতুন উদ্ভাবনের কদর আছে।
অনিকে নিয়েই ফিরব। 5 বছরে অনিকে ভুলে থাকার কষ্টসাধ্য কাজটা সফলভাবে করে ফেলেছে। নিজের স্বপ্ন পূরণের মাঝে বাধা সাধতে দেয়নি ওকে। মার্কেটিংয়ে পোস্ট গ্রাড শেষ করার পর ম্যানেজমেন্ট স্কিলের উপরেও আরেকটা পোস্ট গ্রাড করে ফেলেছে ও। দেশ ছাড়ার পরে প্রথম ইমরান খুব ভয়ে ছিল কখন শাহিদা জবাবদিহি চাইবেন। আতঙ্কে ফোন করা বন্ধ রেখেছিল কিছুদিন। জাপান পৌঁছে 8 দিনের মাথায় ফোন করেছিল, কিন্তু শাহিদা খুব স্বাভাবিক ছিলেন। এতদিন পরে কেন ফোন করলো ইমরান, সেই কৈফিয়ত নিয়েছিলেন শুধু। ইমরান নিশ্চিন্ত হয়েছিলেন উনি কাউকে কিছু বলেনি। আরও কয়েকবার ফোন করে ইমরান শাহিদার কাছে কিছুই শোনেনি। খুব আগ্রহ হতো অনির কোনো সংবাদ পেতে। নিজেই তাই উপযাচক হয়ে জিজ্ঞেস করেছিল, পলাশডাঙ্গার সবাই কেমন আছে মা? আছে, ভালোই আছে সবাই। অনি? সেও ভালো আছে, ওকে নিয়ে ভাবার দরকার নেই, সে তো তোর ব্যবস্থা করেছি। নিজের পড়াশোনা মন দিয়ে করো, যেন একেবারে পাশ করতে পারো। ফেল করে 1 ক্লাসে 2 বার থেকে দেশে আসতে যেন দেরি না হয়। দেশে ফিরে তারপর যা করার দরকার করা যাবে। ইমরান আশ্বস্ত হয়েছিল, নিজের কাজেই মনঃসংযোগ করেছিল। অনির চিন্তা ওর সাথে একটু কথা বলার জন্য মন চঞ্চল হলে মনকে কঠিন করে আটকাতো। 8 দিন গুনত। এই তো আর কয়েকটা দিন। বাড়িতে ফোন করাও 3 মাসে এসে ঠেকেছিল। অনির খেয়ালে যে বিপর্যস্ত না হতে হয় সেই কারণে। এই 5 বছর অনিকে ভুলে থাকলেও দেশে আসার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই গিয়েও অনিকে মাথা থেকে নামাতে পারছে না একটা মুহূর্তের জন্য। 5 বছরে অনেক বড় হওয়ার কথা ওর। হয়তো শাহিদা নিজের মতো করে অনেক কিছু শিখিয়ে নিয়েছেন। তবে অনি যদি কিছু না শেখে, আগের মতোই থাকে ঠিক যেভাবে রেখে গিয়েছিল, ও সেরকমই বেশি ভালো লাগবে ইমরানের। সেই অনি তো ওর কল্পনা জুড়ে রাজত্ব করে। অতি আগ্রহে নির্ধারিত সময়ের 15 দিন আগেই বাংলাদেশে নেমেছে ইমরান। ভেবেছিল অনিকে বাড়িতেই পাবে। খুব উত্তেজনা কাজ করছিল মনে মনে। আশাভঙ্গ হয়েছে, অনি নেই, তবে বাড়িতে বেশ সাজ। সবার কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়ে মনও বেশ জন্মানে। শুধু অনির অভাব ছিল। মুখ ফুটে বলতে পারছিল না। নিজের বাড়িতেই কেমন একটা নতুন জামাই মনে হচ্ছিল নিজেকে। আড়ষ্টতা কাজ করছিল। মায়েরা নাকি সন্তানের বুকের ভেতরটা পড়ে ফেলতে পারেন। বইপত্রে ব্যাপারটা জানলেও আজকে ইমরানের বিশ্বাস হলো কথাটা। শাহিদা বাইরে যাওয়ার কাপড় পরে তৈরি হয়ে এসে বললেন, আমরা পলাশডাঙ্গা যাচ্ছি ইমরান। বেআই সাহেব একেবারে ছাড়ছেন না। অনির বড় চাচা বিলাত শিকদার শাহিদা বেআই বলেন, জানা গেছে ইমরানের। ইমরান লাজুক মুখে বলল, আমার যাওয়ার দরকার আছে। না, তুই গিয়ে কি করবি? তুই যাবি এটা তো তারা জানে না। কি করবে আবার? আমরাও আজ যেতাম না, কিন্তু বেআই সাহেব অনেক আগে থেকে কথা নিয়ে রেখেছেন, দিনেই চলে আসব। দুপুরে খেয়ে বউকে নিয়ে চলে আসব। আচ্ছা, তবে এই ব্যাপার। মা অনিকে আনতে যাচ্ছে। মনে মনে তখনই গোটা কতক লাড্ডু খেয়ে ফেলল ইমরান। নিজের পড়াশোনা কাজে সবসময় ইমরানের কাছে সর্বোচ্চ প্রায়োরিটি পেয়েছে। ব্যক্তিগত জীবন, পরিবার এসব কিছুরই মূল্য ওর কাছে কখনোই ছিল না। অথচ আজ একটা গুরুত্বপূর্ণ দিনে ও কিছুতেই কাজে মনোসংযোগ করতে পারছে না। বারবার বাড়ি ফিরে যেতে ইচ্ছে করছে। অনির জন্য অপেক্ষার তর আর সইছে না। নিজের এতটা অধৈর্য চরিত্রের সাথে আজই পরিচয় হলো ওর। অফিসে আজ প্রথম দিন। এলিভেটর স্পিচ দেওয়ার পর হাই অফিসিয়ালরা উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন ইমরানকে। গত কয়েক বছরের মার্কেট অ্যানালাইসিস রিপোর্টে ওর অফিস রুমে পাঠিয়ে দেওয়া হয়েছে। অফিস রুমটা সুন্দর। বিশাল কর্পোরেট ভবনের 6 তলায় খুব স্মার্ট অফিস। কনফারেন্স, কনফিডেন্সিয়াল মিটিংগুলো এই ফ্লোরেই সংঘটিত হয়। নতুন একটা মার্কেটিং প্রমোশনাল ক্যাম্পেইন ডিজাইন করেছে মার্কেটিং কোম্পানির এবং প্রমোশন টিম। সেটা লঞ্চিং ডিসকাশন করার জন্য লাঞ্চের পরে মিটিং শুরু হলো। 8 জন মডেল নিয়ে শুরু হচ্ছে এই ক্যাম্পেইন। এর আগে শুধু লাক্সকেই দেখা গেছে একসাথে এতজন মডেলকে ব্র্যান্ড প্রমোশনে কাজে লাগাতে। তবে লাক্স থেকে এই ক্যাম্পেইনটা আলাদা। লাক্সের বিজ্ঞাপনে ওয়ার্ল্ড জুড়ে সেরা তারকাদের অ্যাম্বাসেডর করা হয়। আবার ফ্রেশ ফেসেরও ভ্যালু আছে মডেলিং ইন্ডাস্ট্রিতে। রাতারাতি তারকা খ্যাতি পেয়ে যায় কেউ। মার্কেটিং অ্যানালাইসিস বলছে এতে করে তারকারাই বেশি ফোকাস পান, প্রোডাক্ট গৌণ হয়ে যায়। এই কোম্পানিটি একটু ভিন্ন পথে হাঁটছে। 8 জন মডেলকে চুক্তিবদ্ধ করা হচ্ছে, যারা না ফেমাস না ফ্রেশার। তবে টিভি কমার্শিয়ালগুলো তৈরি করতে অ্যাপয়েন্ট করা হয়েছে বেস্ট অ্যাড এজেন্সিকে। একটা 5 তারকা হোটেলে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে মডেলদের সাথে কোম্পানির চুক্তি সেই অনুষ্ঠান হবে। পুরো ডিজাইন অল্প কথায় ব্রিফ করলেন প্রমোশন অ্যান্ড মিডিয়া ম্যানেজার।
তারপর প্রজেক্টর ফেলে বড় স্ক্রিনে একে একে ভেসে আসতে লাগলো মডেলদের নাম, ফটো, ভিজুয়াল, পোর্টফোলিও। 3 নম্বর ফটোটা পর্দায় ভেসে আসতে ইমরান দুটো হার্টবিট মিস হলো। মডেল অনামিকা একদম অনির মতো দেখতে, তবে অতটা বুনো সরলতা নেই চেহারায়। চর্চিত মুখশ্রী আর আবেদনময়ী চোখ, ঠোঁটের কোণায় তাচ্ছিল্যে সারা পৃথিবীর দিকে। সংক্ষিপ্ত পোশাকে দুর্দান্ত সাহসিকতা। পর্দায় একটা ভিডিও ক্লিপ ভেসে আসতে ইমরানের শিওর হলো এ মেয়ে পলাশডাঙ্গার এনায়েত শিকদারের মেয়ে, অনন্যা শিকদার নয়, ইমরানের পরিত্যক্তা বিবাহিতা অনি নয়, এ গ্ল্যামার এক ঝলঝলে আলো অনামিকা। বহুজাতিক প্রতিষ্ঠানের অফিসটাতে বসে আছে উনি, আরও অনেকে আছে। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বহুজাতিক প্রতিষ্ঠানটির সাথে খসড়া চুক্তি সম্পাদন করতে এসেছে। চুক্তিপত্র পড়ে সব টার্মস অ্যান্ড কন্ডিশন, রুলসগুলো ভালোভাবে বুঝে উঠতে পারবে কিনা তাই সবাই কাউকে না কাউকে সাথে করে নিয়ে এসেছে। উনির সাথে সবসময়ের জন্যই পরশ আছে ছায়ার মতো। বারবার স্ন্যাক্স কফি সার্ভ করা হলেও সবাই ছটফট করছে মূল কাজ হয়ে যাওয়ার অপেক্ষায়। এখানে যারা আছে সবার জন্য এটা জীবনের সবচেয়ে বড় কাজ, বড় সুযোগ। শেষ মুহূর্ত পর্যন্ত সবাই টেনশনে। উনি হাতের আঙ্গুল মটকাচ্ছে বারবার, অস্থির হচ্ছে, বারবার উঠছে বসছে। পরশ কয়েকবার চুপ করে বসতে বলল ওকে, কিন্তু ওর অস্থিরতা কমছে না। এতদিন পরে স্বপ্নটা দরজার ওপাশে এসে দাঁড়িয়েছে। তাকে ছুঁয়ে না দেখার আগে আকুলতা কমছে না। কিছুক্ষণের ভেতর সবার সাথে পরিচয় করে নিল উনি। ইন্ডাস্ট্রিতে টুকটাক কাজ করার সুবাদে সবার মুখ চেনা ছিল, আলাপ ছিল না। এর আগে স্ক্রিন টেস্টে আসা হয়েছিল, একটা ফটোশ্যুট হয়েছে, পোর্টফোলিও জমা দেওয়া হয়েছে। এর আগের সব কাজের রেকর্ড দিতে হয়েছে। সবাইকে আলাদা করে ডাকা হতো তখন, এবারই সবাই একসাথে হয়েছে। ওদেরকে বেয়ার ফেসে আসার জন্য ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল আগেই। একেবারে অল্প সাজে এসেছে সবাই, কিন্তু স্মার্ট আর গ্ল্যামার লুক আনার চেষ্টায় কমতি নেই কারোরই। উনি পরেছে একটা সুতি তাঁতের শাড়ি, ফুল স্লিভ ব্লাউজের পিঠ অনেকটাই খোলা। শাড়ির আঁচলটা একটা মোটা দড়ির মতো পাকিয়ে কাঁধের ওপর ফেলে রেখেছে, যে কেউ দেখে বলবে আঁচলটা না থাকলেও 19-20 কিছু হতো না। তবে এখানে মডেল যারা এসেছে সবার ড্রেস আপ একই রকম কাছাকাছি বলে আলাদা করে কাউকেই চোখে পড়ছে না। মেকআপহীনতাকে পোশাকে অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা সবার মাঝেই। তবে একেবারেই প্রসাধনীবিহীনও কেউ নয়। হালকা ঠোঁটরঞ্জক, কাজল, কপালের মাঝখানটা একটা টিপ, উনি এভাবেই নিজেকে সাজিয়ে ফেলেছে। উনি চুপচাপ এসে বসে এক জায়গায়। তুই এত ছটফট করছিস কেন? দাঁড়া ভাইয়া, এখনও ডাকছে না কেন বলো তো? কাউকেই তো ডাকেনি, সময় মতো ঠিকই ডাকবেন। এটা এত বড় একটা প্রতিষ্ঠান, এদের কাজ তো সময় মতো হওয়ার কথা, তাই না? বিকেল 4টায় আসতে বলে সন্ধ্যা 7টা বাজিয়ে ফেলা কেমন না? কাউকেও দেখছি না, জিজ্ঞেস করব? উনি তুই বস এখানে, একটু ভিতরে গিয়ে দেখি। কোন ভিতরে? আরে এই পাশ থেকে তো আসলাম আমরা। ওই পাশে দেখো আরেকটা গেট, ওই পাশে কেউ আছে অবশ্যই। এটা রাজন মানিকের স্টুডিও না উনি, এটা একটা কর্পোরেট অফিস। মন চাইলে যে কোনো জায়গায় যে কেউ ঢুকে যেতে পারবে না। আর আমি তো ঢুকবো না, কাউকে দেখলেই শুধু জানতে চাইবো আমাদের কখন ডাকবে। উনি অন্য কেউ তো তোর মতো করছে না, চুপ করে বস। পরশের কথা মুখেই থাকলো, উনি চঞ্চল পায়ে উঠে চলে গেল। বিশাল লবিতে এসে পড়লো উনি, কাউকে দেখা যাচ্ছে না। ডান দিকে গিয়ে লম্বা একটা করিডোর, আর বাঁ দিকে আড়াআড়ি আর একটা লম্বা প্যাসেজ চলে গেছে। সামনে কাচের পুশডোর, ও পুশডোরে ঠেলতেই খুলে গেল একটা ছোট রিসিপশন ডেস্ক, 4টে চেয়ার পাতা, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। উনি অবাক হলো, এ কেমন অফিস? জোরে জোরে ডাকলো, কেউ আছেন? 2বার ডাকলে একজন বেরিয়ে আসে। কার কাছে এসেছেন? অফিস আওয়ার তো শেষ, আজ আর কারোর সাথে দেখা হবে না। রিসিপশন ডেস্কে বসতে বসতে লোকটা জানতে চাইল, আমরা অনেকক্ষণ বসে আছি, কাউকেই তো দেখছো না আমাদের অ্যাটেন্ড করতে। ও নতুন মডেল আপনি? উনিকে আপাদমস্তক দেখে নিল লোকটা। জি স্যারা, তো সবাই মিটিংয়ে আছেন, আপনাদের রিফ্রেশমেন্টের ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ সেটা করা হয়েছে, কিন্তু কি হবে না হবে, কি করতে হবে কেউ তো কিছু জানাচ্ছে না। আর একটু অপেক্ষা করুন, কিছুক্ষণের ভেতর মিটিং শেষ হবে, তখন আপনাদের বুঝিয়ে দেওয়া হবে সব কিছু। বলতে বলতে লোকটা নিজের মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। উনি আর কিছু বলার না পেয়ে জানতে ছিল, আমাকে একটু ফ্রেশ হতে হবে, ওয়াশরুমটা কোন দিকে জানাবেন? লোকটা একটু বিরক্ত হলো, চোখ কুঁচকে জোরে হাঁক দিল, সামাদ। পিয়নের মতো ড্রেস আপে একটা লোক এলো।
এই ম্যাডামকে একটু ওয়াশরুম দেখিয়ে দাও, আবার সাথে করে এখানে নিয়ে এসো। রিসেপশনের লোকটা বুঝিয়ে দিল পিয়ন সামাদকে। রিসেপশন পার হয়ে আর একটা বড় দরজা, এটা টেম্পারেট গ্লাসের ট্রান্সপারেন্ট ডোর। ওপাশটা দেখা যাচ্ছে সারি সারি টিপ টপ আর স্মার্ট ওয়ার্ক স্টেশন সাজানো। এখানেও কেউ নেই, অফিস ছুটি হয়ে গেছে। যারা আছে তারা সম্ভবত মিটিংয়ে আছে। দরজা দিয়ে ঢুকে ডান দিকের 6টা ওয়ার্ক স্টেশন পার হয়ে একটা ওয়াশরুম দেখিয়ে দিল সামাদ। উনি ওয়াশরুমে ঢুকে নিজের চুলগুলো একটু সেট করলো, লিপস্টিকে একটা রিটাচ দিল, শাড়িটা পিন আপ করা যদিও, তাও একটু ভাঁজগুলো টেনে ঠিক করলো। বেরিয়ে এসে আর সামাদকে পেল না, এদিক ওদিক তাকালো। ভাই আছেন? ডাকলো দুবার। সামাদকে না পেলে এই শুনশান নীরব অফিস থেকে বেরোবে কি করে? একে ফিঙ্গারপ্রিন্ট অ্যাক্সেস ছাড়া দরজা খুলবে না, আর এতগুলো ওয়ার্ক স্টেশন একটা গোলক ধাঁধা হয়ে রয়েছে। এর ভেতর দরজাটা কোন দিকে তাও খুঁজে পাচ্ছে না। উনি প্রায় কেঁদে ফেলবে, তখনই একটা ওয়ার্ক স্টেশনগুলোর জঙ্গল থেকে বেরিয়ে এলো সামাদ। হয়েছে ম্যাডাম, চলেন। আপনি কোথায় ছিলেন? দেরি হয়েছে বুঝি? স্যার ডাকছিলেন এসি বন্ধ করবেন, রিমোট পাইতেছিলেন না। কোন স্যার? স্যাররা সবাই না মিটিংয়ে? হ্যাঁ, কিন্তু উনি নতুন আসছেন, আজই জয়েন করবেন। প্রথম দিন কাজ কম থাকে, তাড়াতাড়ি বাড়ি যায় সবাই। কোথায় উনি? একটু কথা বলা যাবে? আমাদের কাজ কখন শুরু হবে একটু জেনে নিতাম। সামাদ নাটক সিনেমার পোকা, সেই সূত্রে উনিকেও দেখেছে পর্দায় কয়েকবার। আজকে সামনাসামনি নায়িকা দেখে ওর অন্যরকম লাগছে, আনন্দ হচ্ছে। বাড়ি ফিরে স্ত্রীকে কত রকম করে বলবে, এসব ভেবে রাজি হয়ে গেল। ওয়ার্ক স্টেশনের উল্টো দিকে আলাদা আলাদা কেবিন, এরই একটা দেখিয়ে দিল উনিকে। উনি আঙ্গুল দুটো টোকা দিতে ভেতর থেকে আওয়াজ এলো কামিন। দরজা খুলে ভিতরে ঢুকে উনি চমকে উঠল। ইমরান?